1975 সালের 25শে জুন মধ্যরাত্রিতে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি হয়েছিল। ইতিহাস ঘেঁটে যেটা দেখা যায়, স্বাধীনতা লাভের পর ভারতবর্ষের বুকে এযাবৎ তিনবার জরুরি অবস্থা জারি করা হয়েছিল। প্রথম যেটা 1962 সাল, ভারত এবং চীনের রাষ্ট্রীয় সীমানা নিয়ে বিরোধ। এই বিরোধ থেকে দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। এই প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং এটা প্রায় 4 বছর কন্টিনিউ করেছে, যে কোনো কারণেই হোক। যদিও সীমানা নিয়ে বিরোধ যে স্বল্পকালীন যে যুদ্ধ, এটা মানে একটা সময় গিয়ে স্থিমিত হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল উভয় পক্ষ আলোচনা করে, কিন্তু জরুরি অবস্থাটা কন্টিনিউ করেছিল। দ্বিতীয় যেটা 1971 সাল, পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ। এটা প্রকৃতপক্ষে পাকিস্তানের অভ্যন্তরে গণতন্ত্রের পক্ষে যে লড়াই, এটা মূলত তৎকালীন পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশ, সেই লড়াইটাকে সামনে রেখে ভাষাকে ভিত্তি করে শুরু হয়েছিল এবং সেই সময়ে ভারত সরকার নীতিগতভাবে পূর্ব বাংলার জনগণের স্বাধীন বাংলার স্লোগানকে সামনে রেখে বিকল্প রাষ্ট্র গঠনের যে লড়াইটা, তাকে নৈতিকভাবে সমর্থন করেছিল এবং ধীরে ধীরে সেখানে যুদ্ধকেও মদদ দেওয়ার ক্ষেত্রে ভূমিকা নিয়েছিল। যদিও তার জন্য সেদিন চাপ দিতে হয়েছে ভারতবর্ষের ভেতর থেকেও। আমার এখনো মনে আছে, আমরা তখন কলেজে পড়াশোনা করি, আগরতলা সহ ত্রিপুরায় কেন ইন্দিরা গান্ধীর সরকার বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে সমর্থন করে মাঠে নামছে না, তার জন্য তার উপর আমরা চাপ সৃষ্টি করার জন্য মিছিল, মিটিং, সমাবেশ ইত্যাদি সংগঠিত করেছিলাম এবং ছাত্ররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিল। আমি ত্রিপুরার কথা বলছি। সেই সময় জরুরি অবস্থা, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, বেশি দিন চলেনি। 71-এর শেষের দিকে, সম্ভবত নভেম্বরে, এবং 72-এ গিয়ে এটা মার্চে এটা প্রত্যাহারিত হয়। কাজে এই দুটো ক্ষেত্রে যেটা অভিজ্ঞতা, সেটা বাইরে থেকে আমাদের দেশের ভেতরে সমস্যা তৈরি করার প্রশ্নের সাথে জরুরি অবস্থা জারির একটা বিষয় ছিল, তার প্রাসঙ্গিকতাকে অস্বীকার করার কিন্তু কোনো সুযোগ নাই। কিন্তু 75-এর 25শে জুন মধ্যরাত্রিতে যে জরুরি অবস্থা, তাতে ক্যাটাগরিক্যালি যেটা বলা হয়েছে ইন্টারনাল ইমার্জেন্সি, সেটা 75-এর 25শে জুন মধ্যরাত্রিতে সম্ভবত 12টা 5 হবে, এবং 77-এর 21শে মার্চ এই জরুরি অবস্থা শেষ পর্যন্ত প্রত্যাহারিত হয়। পরিস্থিতিটা কি শুনছিলেন, কমরেড মানিক দে তার যতটা স্মরণে আছে কিছু কিছু বলবার চেষ্টা করেছেন, আমি বিস্তৃত যাচ্ছি না। বহিঃশত্রুর দিক থেকে কোনো আক্রমণের বিষয় ছিল না। মূল সমস্যা ছিল ছাত্র আন্দোলন তীব্রভাবে বিকশিত হচ্ছিল।
ক্যাম্পাসে ক্যাম্পাসে, ইউনিভার্সিটিতে, কলেজে। এটা শুধু শিক্ষাগত প্রশ্ন না, সামগ্রিকভাবে দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে। টাকার দাম কমছিল, জিনিসের দাম বাড়ছিল, মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছিল, দারুণভাবে অর্থনৈতিক ক্ষেত্রে সাধারণ মানুষের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল। বেকার সমস্যা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, স্বাভাবিক কারণে। একদিকে ছাত্র, আরেকদিকে যুবক, তারা ময়দানে লড়াই করছেন। দুর্নীতি, স্বজনপোষণ, এটা তৎকালীন কংগ্রেস সরকারের অঙ্গের ভূষণে পরিণত হয়েছিল, সমার্থক হয়ে গেছিল। এবং এর পাশাপাশি রাজনৈতিক সমস্যা তৈরি হচ্ছিল, কারণ এই বিষয়গুলোকে ভিত্তি করে রাজ্যে রাজ্যে লড়াই হচ্ছে। এবং এই লড়াই এটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকলো না, সাধারণ জনগণ তারাও এর মধ্যে যুক্ত হয়ে যাচ্ছিলেন। তাতে করে গিয়ে দেখা যাচ্ছিল শাসক কংগ্রেস দলের যেই সমস্ত রাজ্যগুলিতে সরকার ছিল, তারাই অধিকাংশ ছিলেন, অধিকাংশ নয়, প্রায় সমস্ত রাজ্যেই। তার মধ্যে কোনো কোনো রাজ্যে তাদের সরকার টিকিয়ে রাখাই তখন সমস্যা হয়ে গেছিল, এবং কোনো কোনো রাজ্যে সেই সরকার পদত্যাগ, ক্ষমতা ছাড়ো, এরকম স্লোগান নিয়েও লড়াই হচ্ছিল। এই ধরনের একটা অস্থির পরিস্থিতি, পরিবেশ। এবং এর মধ্যে যেটা হলো ৭৫-এর সম্ভবত 12 কি 13 জুন এলাহাবাদ হাইকোর্ট রায় দিলেন, রায়বেরিলিতে ইন্দিরা গান্ধীর যে নির্বাচনের মধ্য দিয়ে এশিয়ার মুক্তি সূর্যের স্লোগান দিয়ে বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানের যুদ্ধকে সমর্থন করে বাংলাদেশের অভ্যুদয়, তারপরে তাকে এশিয়ার মুক্তি সূর্য বলে সারা ভারত এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় কংগ্রেস দলের তরফ থেকে ব্যাপক প্রচার সংগঠিত করার চেষ্টা করে। এবং স্লোগান ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা, এরকম একটা জায়গায় নিয়ে গিয়ে সেই বিধানসভা লোকসভার নির্বাচনে জয়যুক্ত হয়েছিলেন। তাতে তার বিরুদ্ধে মামলা হয়। এলাহাবাদ হাইকোর্ট সেই মামলার শুনানি শেষ করার পর তারা রায় দিলেন, ইন্দিরা গান্ধীর যে নির্বাচনটা তিনি প্রশাসন অন্যায়ভাবে ব্যবহার করেছেন, ন্যায় নীতির বাইরে গিয়ে, এবং এই জয়কে তারা বাতিল করে দিয়েছেন। শুধু বাতিল না, বাতিল করার সঙ্গে সঙ্গে বললেন যে আগামী একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে সম্ভবত 5 কি 6 বছর তিনি কোনো নির্বাচনে দাঁড়াতে পারবেন না। এই সিদ্ধান্ত পর্যন্ত এলাহাবাদ হাইকোর্ট থেকে বলা হয়। এই বুঝতেই পারছেন পরিস্থিতিটা কি, একটা ভোলাটাইল পরিস্থিতি। এবং সারা ভারতবর্ষে স্লোগান উঠতে শুরু হলো, ইন্দিরা গান্ধী অবিলম্বে পদত্যাগ করো। এখন সেই সময় শ্রীমতী গান্ধীর পরামর্শদাতাদের মধ্যে 2 জন গুরুত্বপূর্ণ, একজন হচ্ছে সঞ্জয় গান্ধী, তার কনিষ্ঠ পুত্র, আরেকজন হচ্ছে পশ্চিমবাংলার সিদ্ধার্থ শঙ্কর রায়, যিনি পশ্চিমবাংলায় রিগিং করে কি করে ক্ষমতা দখল করতে হয় বা টিকে থাকতে হয় সারা দেশের সামনে কংগ্রেস দলের পক্ষে তিনি তার উদ্গাতা পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছিলেন। এবং ইন্দিরা গান্ধী বাছাই করে তাকে পশ্চিমবাংলায় পাঠিয়েছিলেন। বামপন্থীদের, কমিউনিস্টদের যে উত্থান, জ্যোতি বসুকে সামনে রেখে বুঝতে পারছিলেন এটার মধ্যে একটা ভবিষ্যতের ইতিবাচক যে সম্ভাবনা তার ইঙ্গিত বহন করছে, কাজে এটাকে শুরুতেই দমিয়ে দিতে হবে। কাজে এটা দমাতে গেলে পর পশ্চিমবাংলায় তৎকালীন সময়ে কংগ্রেস দলের যা নেতৃত্ব তার উপর সেভাবে আস্থা রাখতে পারছিল না। সিদ্ধার্থ শঙ্কর রায় বঙ্গভাষী, পশ্চিমবাংলার লোক, এখানকার সমস্ত পরিস্থিতির সঙ্গে পরিচিত, জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত, কেন্দ্রের মন্ত্রী ছিলেন, তাকেই বাছাই করে পাঠিয়েছিলেন। এই দুজনের সঙ্গেই তখন কথাবার্তা, পরামর্শ ইত্যাদি। এবং পরবর্তী সময় বিভিন্ন পত্রপত্রিকায় দেখা গেছে এই যে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করার বিষয়ে এই সিদ্ধার্থ শঙ্কর রায়ের নামই
পত্রপত্রিকায় প্রকাশ করে বলা হয়েছে এটা তারই পলিটিক্যাল অ্যাডভাইস ছিল। এটা কতটা সত্য আমরা জানি না, আমি পত্রিকার কথা এখানে উল্লেখ করার চেষ্টা করছি। এই যে পরিস্থিতিতে গিয়ে জরুরি অবস্থা জারি করলেন এবং দেখা গেল জয়প্রকাশ নারায়ণ থেকে শুরু করে মোরারজি দেশাই কংগ্রেসের নেতা, কেন্দ্রের মন্ত্রী ছিলেন, আরো অনেক রাজ্যের তৎকালীন উঠতি অকংগ্রেসী একটু প্রগতিশীল গণতান্ত্রিক ভাবনা চিন্তা নিয়ে পার্টি সংগঠন ইত্যাদি করেন। তারা সমাজতন্ত্রের কথা বলেন, সমাজতন্ত্র সম্পর্কে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ ভাবনা, তার সঙ্গে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ ভাবনার কোনো মিল নাই। কিন্তু তার জন্য তারা সমাজতন্ত্রের দাবি করলে তাদের সঙ্গে তো আমাদের ঝগড়া করার কোনো সুযোগ নাই। কিন্তু এরাও রাজ্যে রাজ্যে, বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যগুলোতে তাদেরকেও সেখানে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। অরুণ শৌরী শুধু ভারতবর্ষের ভেতরে না, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক, রাজনীতিতে যত ফারাকই থাকুক, গৌরকিশোর ঘোষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বামপন্থী মনোভাবাপন্ন ঘটনা তা না, কিন্তু গণতান্ত্রিক একটা অ্যাপ্রোচ নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি করতেন। এদের মতো লোক, এদেরকেও সেখানে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী সময় তথ্য থেকে যেটা দেখা যায় সারা ভারতবর্ষে 35,000-এর বেশি মানুষকে জরুরি অবস্থা ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের সামনের সারির নেতৃত্ব এবং সংগঠক তাদেরকে বাছাই করে করে গ্রেপ্তার করে কারারুদ্ধ করা হয়েছিল। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির, আমি যেটা বলছি তখন আমি ছাত্র আন্দোলনের কর্মী, সে অভিজ্ঞতা থেকে বলছি, 25শে জুন মধ্যরাত্রিতেই এই যে সিদ্ধান্ত ইন্দিরা গান্ধী গ্রহণ করেছেন, যাদের সঙ্গে আলোচনা করে প্রশাসনিক দিক থেকে, এটা আমরা জানতে পারি। মাধ্যম সুনীত চোপড়া, তিনি নেই এখন আমাদের মধ্যে, তিনি ছাত্র আন্দোলনের নেতা ছিলেন, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তার আগে তো বাইরে গিয়ে পড়াশোনা করে এসছেন, ব্রিলিয়ান্ট এবং একটা খুব প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। তার বাবা একটা উচ্চতর পর্যায়ের কোনো প্রশাসনিক দায়িত্বের সাথে যুক্ত, কাজেই নানা দিক থেকে সুনীত চোপড়ার যোগাযোগ ছিল। সেই সুনীত চোপড়া এই সিদ্ধান্তের পর এটা ঘোষণা করার আগেই জানতে পেরে যান এবং সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, পার্টি, তাদেরকে জানাবার চেষ্টা করে তাড়াতাড়ি আপনারা ব্যবস্থা নিন, না হলে কিন্তু সূর্যোদয়ের জন্য অপেক্ষা করলে পর সময় হাতছাড়া হয়ে যাবে। পরবর্তী সময়ে আরো বিস্তৃতভাবে বিষয়গুলি জানার সুযোগ হয়, কারণ সুনীতের সাথে পরবর্তী সময় কথাবার্তার মধ্য দিয়ে এগুলি জানা যায়। সে তো ডিটেলের নাম টাম কখন কোথায় কিভাবে এসেছে সব তিনি বলার চেষ্টা করেছেন। সুনীত আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু এটাই তো ইতিহাস। সেই কারণে আমার মনে হয়েছে বোধহয় এখন তার অবর্তমানেও সেদিন যে তার ভূমিকা, এটাকে উল্লেখ না করলে ভুল করা হবে। এবং এই কারণে আমাদের যারা সাংসদ এবং বিভিন্ন রাজ্যে যে দু একটা জায়গায় যে বিধায়করা ছিলেন, তাদের পক্ষে তো আন্ডারগ্রাউন্ডে যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু এর বাইরে যারা পার্টির নেতৃত্ব, হ্যাঁ, একেবারে পার্টির সাধারণ সম্পাদক থেকে শুরু করে পলিট ব্যুরো মেম্বার বা কেন্দ্রীয় কমিটির বা রাজ্য রাজ্যের যারা নেতৃত্ব, পার্টি সেখান থেকে যে নির্দেশ পাঠায় যতটা সম্ভব, তখন তো যোগাযোগ এখনকার মতো এরকম এতটা উন্নত ছিল না, যে সতর্ক হও, পার্টিকে রক্ষা করো, বাইরের আক্রমণ থেকে তাকে রক্ষা করার মধ্য দিয়ে জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রেখে আন্দোলন সংগ্রাম পরিবর্তিত পরিস্থিতিতে নূতন করে ভাবতে হবে, সেটা পরবর্তী সময়ে আমরা জানাবার চেষ্টা করব। আমরা এই প্রভাতেই এই তথ্য আমরা জানার সুযোগ পেয়ে যাই। স্বাভাবিক কারণে আমাদের পার্টি, মানে সারা ভারতবর্ষের পলিট ব্যুরো থেকে আরম্ভ করে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য রাজ্যের নেতৃত্ব, যাদের পক্ষে তৎকালীন পরিস্থিতিতে আন্ডারগ্রাউন্ডে যাওয়া সম্ভব, জ্যোতি বসু যে জায়গায় চলে গেছেন তার পক্ষে সেই পরিস্থিতিতে আন্ডারগ্রাউন্ডে যাওয়া সম্ভব না, কিন্তু লন্ডন থেকে ফিরে এসে তিনি শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে যখন কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক নিবিড় করেন, পার্টির সিদ্ধান্তে তাকে কিন্তু আন্ডারগ্রাউন্ডে গিয়ে কাজ করতে হয়েছে। সেই পরিস্থিতিতে
যেটা সম্ভব ছিল জ্যোতি বসুর পক্ষে, তখনকার জ্যোতি বসু আর 75-এর জ্যোতি বসু রাত্রদিন ফারাক, কাজে তার পক্ষে যাওয়া সম্ভব না। আমাদের রাজ্যে দশরথ দেব, বীরেন দত্ত তারা সাংসদ, তারা কি করে আন্ডারগ্রাউন্ডে যাবেন? তাদের পক্ষে আন্ডারগ্রাউন্ডে যাওয়া সম্ভব না। নৃপেন চক্রবর্তী, আমি এটা পরে বলবো, ত্রিপুরা পার্টির সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য, বিরোধী দলের নেতা বিধানসভায়, তাদের তো আগেই গ্রেপ্তার করে নিয়ে গেছে। এরকম জায়গায় ভানু ঘোষ, কমরেড ভানু ঘোষ, তিনি রাজ্য সম্পাদকের দায়িত্বটা সামলাবার চেষ্টা করছিলেন। তো বলা যায় ভানু ঘোষ সহ একটা বিরাট অংশের কমরেড আমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার সুযোগ নিতে পারি। ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে আকস্মিকভাবে জরুরি অবস্থা জারি হতে পারে এরকম ভাবনা কিন্তু অনেকের মধ্যেই ছিল না। আক্রমণ তীব্র হচ্ছে, তীক্ষ্ণ হচ্ছে, ব্যাপক হচ্ছে, একটা স্বৈরাচারী চেহারা নিচ্ছে, অত্যাচারী চেহারা নিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু লড়াইও চলছে, সমানে সমানে যুদ্ধছে, কিন্তু এরকম একটা জায়গায় চলে যাবে এটা কিন্তু তখন মনে হয়নি। কিন্তু এই আক্রমণটা সেখানে চাপিয়ে দিল। এবং শুধু তা না, এই আক্রমণ মানে জরুরি অবস্থা জারি করে 42তম সংবিধান সংশোধন করে প্রথম যেই জায়গাটা গেল, প্রধানমন্ত্রী এবং স্পিকার পার্লামেন্টের নির্বাচিত হওয়ার পরে এই দায়িত্বে যারা বৃত হবেন তাদের ইলেকশন ইত্যাদি নিয়ে কোনো চ্যালেঞ্জ করা যাবে না, কোনো কোশ্চেন রেজ করা যাবে না। তার মানেটা কি? এটাই তো ইন্দিরা গান্ধীর তো বিরুদ্ধে তো এটাই সিদ্ধান্ত, কেমন না? কাজে প্রথমেই 42nd অ্যামেন্ডমেন্টের এই জায়গাটা কিন্তু যাওয়ার চেষ্টা করে, সেন্সরশিপ চালু করে, মিডিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করে, আন্দোলন সংগ্রাম তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এবং পত্রপত্রিকায় শুধু এডিটোরিয়াল না, সংবাদ যেমন তারা সেন্সর করছিল, কোন ছবি ছাপা হবে, কেন ছাপা হবে না, কোনটা ছাপা যাবে না, এটার উপরে পর্যন্ত নিয়ন্ত্রণ করছিল। বিদেশ থেকে যে নিউজ আসছে সেগুলো ছাপার আগেও সেন্সরশিপ সেখানে চালু হয়েছিল। এবং পর্যায়ক্রমে একটা সময় গিয়ে দেখা গেল ফিল্ম ইন্ডাস্ট্রির উপরেও সেন্সরশিপ চালু করলো। যে কোনো সিনেমা সেখানে তৈরি করা যাবে না, সিনেমা শো করা যাবে না, এটার উপরে একটা পর্যায়ে গিয়ে সেখানে সেন্সরশিপ চালু করেছিল। আমি সংক্ষেপে কয়েকটা বিষয় উল্লেখ করলাম। তার থেকে বুঝতে পারছেন যে আক্রমণটা মানে কতটা ব্যাপক এবং গভীরতর করে মানুষের মুখ সেখানে জবরদস্তি করে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। অর্থাৎ জনগণের উপর আস্থা এবং বিশ্বাস হারালে পর শাসক কোন জায়গায় যেতে পারে। যে ভদ্রমহিলা 4 বছর আগে এশিয়ার মুক্তি সূর্যের স্লোগান দিয়ে যাকে মাথায় নিয়ে গোটা ভারতবর্ষের মানুষ নাচানাচি করেছে, অবশ্যই কমিউনিস্টরা না, সেই ভদ্রমহিলাকে 4 বছরের মাথায় ছুঁড়ে ফেলে দিচ্ছে। এরকম জায়গায় অস্তিত্ব রক্ষা করার জন্য তাকে এরকম আক্রমণাত্মক ব্যভিচারী পদক্ষেপ সেখানে নিতে হয়েছে। সিরিয়াস। তখন আমাদের দেশের মধ্যে মানে যে একটা মানে অগ্নিস্ফুলিঙ্গ জ্বলছিল, এরকম পরিস্থিতিতে যে জরুরি অবস্থা, স্বাভাবিক কারণে পরবর্তী পর্যায়ে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন সংগঠিত করা সহজ ছিল না, কঠিন ছিল। এবং নেতৃত্ব তখন জেল থেকে বাইরে রেখে জনগণের সঙ্গে সম্পর্ক রক্ষা করে এই আক্রমণটাকে কি করে মোকাবেলা করা যায় আলাপ আলোচনা করে সেখানে নতুন ধারা, নতুন পদ্ধতি ঠিক করার জন্য সময় লাগে, এটা স্বাভাবিক। কাজে চট করে এটা তৎক্ষণাৎ কিছু আরম্ভ করার সুযোগ ছিল না। এখন এর পাশাপাশি আমি যেটা বলবো যে আমাদের ত্রিপুরায় 75-এর 25শে জুন মধ্যরাত্রিতে জরুরি অবস্থা জারি হলেও জরুরি অবস্থা জারির পর যে আক্রমণগুলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কেন্দ্রের সরকার সারা ভারতবর্ষের বুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আমাদের ত্রিপুরায় তার আগে থেকেই জরুরি অবস্থার অত্যাচারী আক্রমণ তীব্র থেকে তীব্র হচ্ছিল কংগ্রেসের দুঃশাসনে।
1972 সালের বিধানসভা নির্বাচন পূর্ণরাজ্যে অধিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা, এর আগে 30 সদস্য বিধানসভা ছিল, 60 সদস্য বিধানসভা হলো, লড়াইয়ের নেতৃত্বে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। সেই নির্বাচনে প্রথম 60 আসনের বিধানসভা নির্বাচন, তাতে 41টা আসন কংগ্রেস জেতে, একটা আসন কংগ্রেসের সমর্থনে সিপিআই জেতে বিলোনিয়া শহর, 42টা কংগ্রেস জেতে 7 আসনের মধ্যে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 18টা আসনে জেতেন, তার মধ্যে 16টা সরাসরি সিপিআইএম এর সিম্বল নিয়ে, আর 2টো হচ্ছে নির্দল সিপিআইএম সমর্থিত, অজয় বিশ্বাস এবং আমাদের শর্মা ধর্মনগরে নির্দল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সমর্থনে প্রকৃত অর্থে 18 জন। এই যে ব্যাপক ফারাক, এটাও কংগ্রেস মেনে নিতে পারছিল না, শূন্য করে দাও। কারণ তার আগের যে বিধানসভা 30 সদস্যের, তার মধ্যে সিপিআইএম এর মাত্র 2 জন, অভিরাম এবং আমাদের খোয়াইয়ের কমরেড বিদ্যাদেব বর্মা, আর সিপিআই এর অঘোর দেব বর্মা। এই 3 জন আমাদের এখনো মনে আছে। 45 দফা ছাত্রদের দাবি নিয়ে এই যেটা লোকসভায়কের পরে অফিস হয়েছিল, এটাতে ছিল তখন ত্রিপুরার বিধানসভা, সচিন্দ্রলাল সিংহ ছিলেন মুখ্যমন্ত্রী, তখন সেখানে আমরা গিয়েছিলাম, সেটা অন্য বিষয়। এরা 3 জন আমাদের সঙ্গে সচিন্দ্রলাল সিংহের যখন কথাবার্তা হয় তার উপস্থিত ছিল, আমাদের সঙ্গে ঝগড়াঝাটি, যাই হোক সেগুলি পরের কথা। তাহলে এদের ধারণা ছিল যে পূর্ণরাজ্য কেন্দ্রীয় সরকার করেছে, 30 থেকে 60 বিধানসভা কেন্দ্রীয় সরকার করেছে, আমরা 30 থেকে এই 60 বিধানসভায় নির্বাচনে যাচ্ছি। এবং এই পরিস্থিতিতে যদিও কংগ্রেসের মধ্যে অন্তর্কুন্দল ছিল, সচিন্দ্রলাল সিংহ এবং সুকুমার সেনের মধ্যে, সুকুমার সেনের নেতৃত্বে নির্বাচন হবে, তাদের ধারণা ছিল সিপিআইএমকে শূন্য করে দেবে। এরকম জায়গায় 18টা আসন কোনো মতেই হজম করতে পারছে না, মেনেই নিতে পারছে না। এবং বিধানসভায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বিরোধী দলের মর্যাদা সম্পন্ন হয় এবং বিরোধী দলের নেতা হিসাবে নৃপেন চক্রবর্তী দায়িত্ব কাঁধে তুলে নেন এবং বিধানসভার চেহারাটা একটা অন্য চেহারা নেয়। এটা বলা যায় যে ব্রিলিয়ান্ট, আউটস্ট্যান্ডিং মানে অ্যাক্টিভিটিস এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিধায়করা বিধানসভার ভেতরে নিতে শুরু করেন। এটা চেয়ার টেবিল ভাঙানা, মাইক ভাঙানা, বাইরের যে আন্দোলন, জনজীবনের যে সমস্যা, স্বাধীনতার পর থেকে ত্রিপুরায় চলছে, রাজন্য শাসন থেকে আরম্ভ করে, সেই সমস্যাগুলোকে ভিত্তি করে কংগ্রেস সরকারের যে নেতিবাচক ভূমিকা, এর প্রতিবাদে এই সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য বিধানসভার ভেতরে অত্যন্ত সবলীল ভূমিকা বিরোধীরা নিচ্ছিলেন। এবং বাইরের আন্দোলন যেমন এদেরকে বিধানসভার ভেতরে ভূমিকা নেওয়ার ক্ষেত্রে উৎসাহিত অনুপ্রাণিত করছিল, বিধানসভায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির 18 জন বিধায়কের যে ভূমিকা, এটা বাইরের আন্দোলনকে আরো তীব্র, তীক্ষ্ণ, তেজি হতে সাহায্য করে। একটা নিউ ডাইমেনশন, নূতন একটা ধারা, দিক সেখানে কিন্তু সূচিত হয়। এবং এর মধ্য দিয়ে কি দেখা গেল, কংগ্রেসের দুঃশাসনে খাদ্য সংকট একটা তীব্র আকার নিয়েছে, অর্ধাহার, অনাহার মৃত্যু, তখনও সন্তান বিক্রি হয়, ট্রাইবেল, নন ট্রাইবেল সমস্ত জায়গায়। আপনার ব্লকের সংখ্যা অনেক কম, 17 থেকে 18টা ব্লকে ডেপুটেশন হচ্ছে, দিনের পর দিন মানুষ বসে থাকছেন, বিধায়করা সেখানে তাদের সঙ্গে অংশগ্রহণ করছেন, সেই জায়গায় মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে খিচুড়ি রান্না করে 3 দিন 4 দিন সেই অবস্থানকারী মানুষদের খাওয়াতে হয়েছে। আমার এখনো খেয়াল আছে খোয়ের কথা। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে কংগ্রেস সরকার এই খাদ্য সমস্যার সমাধানের জন্য কোনো ইতিবাচক ভূমিকা নিচ্ছে না। সেকেন্ড যে প্রশ্ন আসলো, সেখানে 4 দফা দাবিতে গণমুক্তি পরিষদের নেতৃত্বে এটা যে গণমঞ্চ তৈরি হলো, উপজাতি যুব সমিতির বিশ্বাসঘাতকতা, তার সঙ্গে সিপিআই হাত ধরাধরি করে সিপিআইএম এর বিরুদ্ধে, তাকে মোকাবেলা করে একটা গণ আন্দোলনের চেহারা নিল 4 দফা দাবির আন্দোলন সারা ত্রিপুরায়। এবং সেই আন্দোলন দমন করতে গিয়ে সুকুমারের রাজত্বে অবিভক্ত বিলোনিয়ার জুলাই বাড়িতে গুলি চলে, আমাদের কমরেড তিনি
শহীদ হন, তাকে আমরা ভাষা আন্দোলনের শহীদ বলি ধনঞ্জয়। যদিও শুধু ভাষার একটা দাবি ছিল না, 4টা মূল দাবি ছিল। হাজার হাজার মানুষ আগরতলাতে আমরা এই মানে আইন অমান্য আন্দোলন আমরা অংশগ্রহণ করি সারা ত্রিপুরায়। আজকে যেভাবে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে বিরোধ তৈরি হচ্ছে, সেই সময়ে এই ভাবনার চিন্তা সাধারণ মানুষের মধ্যে ছিল না। এগুলো নিয়ে কমিউনিস্ট পার্টির ভেতরে মাথায় কেউ ঘামাতো না। ন্যায্য দাবি লড়াই করছে, জিএমপি ডাক দিয়েছে, আমরা সবাই মিলে মঞ্চ তৈরি করেছি। কি হলো, টিউজেস নাই, সিপিআই নাই, এই কমিউনিটি হল চিলড্রেন্স পার্কের মধ্যে হল ভর্তি কনভেনশন, দশরথদেব বক্তৃতা করলেন, অ্যাপ্রোচ করলেন, কমিটি তৈরি করুন, আসুন একসাথে যাই, সবাই হাত তুলে সমর্থন করলো। এই তাদের ডাকেই কিন্তু আন্দোলন, বিশাল ব্যাপার। একে দমিয়ে দেওয়ার চেষ্টা হলো। কৃষকদের আন্দোলন, এই যে অর্থনৈতিক সমস্যা সংকট, তাতে জমির দাবি, সেচের দাবি, ভালো আপনার বীজের দাবি, এবং এই ফসল যাতে বিক্রি করে ন্যায্য দাম পায়, সরকারের দিক থেকে সাহায্য করার প্রশ্ন ইত্যাদি। কিন্তু জুলুম হচ্ছে লেভির জুলুম, এর বিরুদ্ধে প্রতিবাদ, এর বিরুদ্ধে বিশাল আন্দোলন হয় ত্রিপুরায় সবাই মিলে। সাবরুম থেকে আগরতলা, ধর্মনগর থেকে আগরতলা, হাজার হাজার মানুষ। মানে তখন আমরা ছাত্র আন্দোলনের কর্মী, বিশ্বাসই করতে পারি না এভাবে মাইলের পর মাইল এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পায়ে হেঁটে মানুষ এভাবে আসতে পারে। আমরা তখন আগরতলায় পার্টি সিদ্ধান্ত করে দায়িত্ব দিয়েছে, চাঁদা সংগ্রহ করো, বস্তা কাঁধে নিয়ে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষের বাড়িতে গিয়ে হয় চাল অথবা ধান, আর যারা টাকা দিচ্ছেন টাকা, রসিদ টসিদ ছিল না, মানুষ রসিদ চাইছিল না, এগুলো সংগ্রহ করে পার্টির তহবিল আমরা দিতাম। সেখানে চাল রেখে ধান বিক্রি করে সেই পয়সা নিয়ে এই সমস্ত লোকদের খাওয়াবার জন্য ব্যবস্থা হয় এই চিলড্রেন্স পার্কের মধ্যে। বিধানসভা অভিযানের মতো সেটা ছিল টার্গেট, হাজার হাজার মানুষ। এবং এর পরবর্তী পর্যায়ে যেটা, সেটা হচ্ছে কর্মচারীদের আন্দোলন, যেটা কমরেড মানিক তুলবার চেষ্টা করেছেন। সে আন্দোলনটা কি, বেতন ভাতা সহ তাদের কিছু ট্রেড ইউনিয়ন রাইট, এগুলো ন্যায্য, এবং এগুলো নিয়ে হঠাৎ করে তারা লাগাতার ধর্মঘটে গিয়েছেন ঘটনা তা না, তার আগে থেকেই তারা এই দাবিগুলো নিয়ে আন্দোলন করছেন। সেখানে শচীন্দ্রলাল সিংহের সময়ে এবং সুকুমার সেনগুপ্তের সময়ও, কিন্তু শচীন্দ্রলাল সিংহ তো তার সঙ্গে কিছু কথাবার্তা বলা যেত, হ্যাঁ, তাকে সামনাসামনি গালাগালি করলো হজম করতেন, কিন্তু সুকুমার তো সেই মানুষ না। আপনারা শুনছিলেন না যে মোটর শ্রমিকদের ধর্মঘট, সেই ধর্মঘটে আমরা ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছি, কেমন না? আমার এখনো মনে আছে, তখন তো আলাদা করে তাদের শ্রমিকদের সংগঠন হয়, কারণ আনন্দমার্গীরা এই ট্রাকদের যে অ্যাসোসিয়েশনটা দখল করে মানিকসম সেটা কন্ট্রোল করছিলেন, আমাদের এখনো মনে আছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করতে গেছেন, টেবিলের উপর পা তুলে দিয়ে 2জন শ্রমিক নেতাকে বলছেন এখন মানে আন্দোলন তুলো। ভাবতে পারেন এটা হতে পারে? যতই তোমার পরিচিত হোক, তুমি মুখ্যমন্ত্রী, তাদের ডেকেছ, তারা প্রতিনিধিত্ব করছে, পায়ের উপর পা তুলে টেবিলের উপর পা রেখে, হ্যাঁ, এইভাবে তুমি হুমকে দিচ্ছ। এই ছিলেন ভদ্রলোক। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কর্মচারীদের যে আন্দোলন, তাতে গিয়ে আপনার এরা যে ডিক্লেয়ার করলো আন্দোলনের, যেদিন ডিক্লেয়ার করলো, যেদিন থেকে আন্দোলন শুরু হবে তার আগের দিন থেকেই গ্রেপ্তার শুরু হয়ে গেছে। কর্মচারী আন্দোলনের নেতা, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা এবং বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন, বিশেষ করে ছাত্র এবং যুবক, একটা বিরাট অংশকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেল, আগরতলায় তাদেরকে বন্দি করে রাখলো। ধর্মঘট চললো 12 দিন 13 দিন যাবৎ, 12 দিন 13 দিনের মাথা গিয়ে ধর্মঘট প্রত্যারিত হলো। এমনভাবে আক্রমণ তীব্র করলো, 31 জন কর্মচারীকে ছাঁটাই করে দিল 311 ধারায়। এরকম পরিস্থিতির মধ্যে এই আন্দোলনকে কন্টিনিউ করা কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদিও ত্রিপুরার মানুষ ব্যাপকভাবে এই আন্দোলনটাকে সমর্থন করেছিলেন, শেষ পর্যন্ত 13 দিনের মাথায় এই আন্দোলন প্রত্যাহার করতে হয়। এরই প্রেক্ষাপটে আপনার বিধানসভার বাজেট অধিবেশন, এই রাজবাড়িতে বিধানসভা, সেই বাজেট অধিবেশনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিধায়করা এই প্রত্যেকটা ইস্যু নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায় যে অ্যাগ্রেসিভ ভূমিকা তারা সেখানে নেওয়ার চেষ্টা করেন। অ্যাগ্রেসিভ মানে লাঠিসুটা নিয়ে না, বক্তব্য, তথ্য এবং কি করতে হবে এই বিষয়গুলো নিয়ে। কিন্তু লক্ষ্য করলেন একদিন দুদিন যাওয়ার পর এই সরকার মানে গুরুত্বই দিচ্ছে না, পাত্তাই দিচ্ছে না। তারা
বিরোধীরা একদিকে কথা বলছে, তারা তাদের মতো করে সেখানে সংখ্যা জুড়ে একটার পর একটা আইন তারা পাশ করে নেওয়ার চেষ্টা করছে। এরকম জায়গায় বিধানসভার অভ্যন্তরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে নৃপেন চক্রবর্তী সহ সেখানে তারা অবস্থান ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য তারা করতে শুরু করেন। সেখান থেকে 11 জন বিধায়ক বামফ্রন্টের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং গ্রেপ্তার করে ত্রিপুরার জেলে সম্ভবত 1 কি 2 দিন রেখেছিল। তারপর তাদেরকে নিয়ে গেল আপনার দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ভেলুর জেলে। ভেলুর নাম আগে জানতাম না, এদেরকে নিয়ে যাওয়ার পর কোথায় ভেলুর, এটা কি, তখন আমরা জানলাম ওখানে তাদেরকে নিয়ে গেছে। এই শুরু হলো এবং এর পরবর্তী পর্যায়ে অল্প সময়ের ব্যবধানে আপনার জরুরি অবস্থা জারি হলো। এই জরুরি অবস্থাটা জারি করে ইন্দিরা গান্ধী সুকুমার সেনগুপ্তের হাতে আক্রমণ অত্যাচারের আরেকটা অতিরিক্ত অস্ত্র তুলে দিলেন এবং তিনি আরো বেপরোয়া হয়ে গেলেন, আরো বেপরোয়া। এবং তার প্রথম টার্গেটই হলো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বাকি নেতারা যারা বাইরে আছে তাদের গ্রেপ্তার করো। তো আমি তো আগেই বললাম যে আমরা জেনে গিয়েছিলাম, ফলে তখনই একটা ছোট্ট অংশকে বাইরে রেখে অফিস খুলতে হবে, বটতলার অফিস। বাকিরা তখনই আমরা জানি না কাকে কোথায় পুলিশ ধরবার চেষ্টা করবেন, আত্মগোপনে চলে যান। ফলে তৎক্ষণাৎ সবাইকে গ্রেপ্তার করতে পারেননি, কিন্তু একটা অংশকে, যাদেরকে হয়তো সতর্ক করা যায়নি, একটা ভালো অংশকে তারা গ্রেপ্তার করে তাদের সংখ্যা প্রায় 18 থেকে 20-21 জনের মতো হবে। বাদবাকি নেতৃত্বের কমরেড ভানুভূষ সহ আন্ডারগ্রাউন্ডে তারা চলে যান। সেই সময়ে ত্রিপুরার ভেতরে আন্দোলন সংগ্রাম করার মতো কোনো অবস্থা নাই। যে ঝড়ের মধ্য দিয়ে এই জরুরি অবস্থাটা মানে ভারতবর্ষ এবং ত্রিপুরা আসলো, ভারতবর্ষে যেমন সেই সময় চট করে আন্দোলনে নূতন ধারায় ঝাঁপিয়ে পড়া কঠিন ছিল, ত্রিপুরাতেও কঠিন ছিল। অফিস খোলা আছে, আমার এখনো মনে আছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অফিসে একটা মানে টাইপরাইটার মেশিন আছে, খুব ভালো না, পুরনো, এটাও বোধহয় কারোর দান করা। আর একটা গ্যাস্টেন্টার মানে মেশিন, যেটাতে আপনার ওই টাইপ করা জিনিসটা ছেপে বের করা হয়। পার্টির সিদ্ধান্ত হলো এটাই হচ্ছে আমাদের পার্টির রাজ্য কমিটির সম্পদ, খুব তাড়াতাড়ি এগুলি সরিয়ে ফেলো, না হলে এগুলি যদি নিয়ে যায় তাহলে কি করে আমরা এটা করব। এটাই আমরা সরাই, আর পার্টি অফিস থেকে সরানোর কিছু নাই। আর আছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কিছু ছোট ছোট চটি বই, এগুলো দেখভাল করেন আমাদের পার্টির লোকাল কমিটির তৎকালীন সেক্রেটারি আমাদের ভানুদার বড় ভাই কানুদা, তিনি হিসাব টিসাব রাখেন। এগুলি আর পুলিশ কি করে নেবে কে জানে। তো এই ছিল অবস্থা, আমি এটা বললাম, উল্লেখ করলাম। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তখন ত্রিপুরা রাজ্যে আন্ডারগ্রাউন্ড কমরেডদের থাকার জায়গায় কঠিন, শহরে তো আরবান এরিয়াতে খুব কঠিন। এবং আমাদের জন্য নিশ্চিত মানে নির্বিঘ্ন জায়গা ছিল উপজাতি অধ্যুষিত এলাকা। মেইন রাস্তা থেকে পাকা রাস্তা ডাইনে বায়ে 2-3 কিলোমিটার ভিতরে ঢুকলেই নিশ্চিন্ত। গান গেয়ে গিয়েও আপনি রাত্রিবেলা যদি চলেন কিছু আপত্তি নাই, পুলিশই সেখানে যেতে ভয় পায়। রাস্তাও নাই, ঘাটও নাই, গাড়িও চলে না। এবং গণমুক্তি পরিষদ, ট্রাইবেলদের মধ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির শক্তি মানে তারা হয়তো ভীত সন্ত্রস্ত হয়ে এটা অতিরঞ্জন করে দেখবার চেষ্টা করতো বলে পুলিশের তরফ থেকে ট্রাইবেল এলাকায় গিয়ে খুব বেশি গোলমাল তারা করার চেষ্টা করতো না। ফলে আমাদের অধিকাংশ ক্ষেত্রে বেশিরভাগ আত্মগোপনকারী কমরেডদেরকে এই ট্রাইবেল এলাকার মধ্যে সময় কাটাতে হয়েছে। এবং আপনাদের জানার জন্য বলছি, আজকে যেটা গুরুত্বপূর্ণ, সেই সময়ে এই ট্রাইবেল এলাকাতেই পার্টি রাজ্য কমিটির মিটিং করতে হতো। মিটিংয়ের 3 দিন আগের থেকে লোকদের আমাদের জড়ো করতে হতো নানা পদ বেয়ে। এবং সেই মিটিংটা রক্ষা করতেন আমাদের তৎকালীন শান্তি সেনা, হাতে লাঠি নিয়ে করতেন ঘটনা তা না, কৌশল করে আমাদের উপজাতি অংশের মানুষের ধর্মীয় যে নানা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কথা বলে একটা এলাকাকে আটকে দিয়ে আপনার এখানে কেউ ঢুকতে পারবে না, পুজো চলছে, পুজো শেষ না হলে পরে এখানে ঢুকতে পারবে না, এই করে এলাকাটাকে ঘেরাও করে রেখে সেখানে পার্টির রাজ্য কমিটির সভা করতে হতো। এরকম সভাতে আমি নিজে 2-3টা সভায় উপস্থিত ছিলাম, সেই কারণে কথাগুলি বলছি। কিন্তু যেটা বলার জন্য বলছি, ট্রাইবেল এলাকা থেকে আমাদের একজন কমরেডকেও আত্মগোপনে যারা ছিলেন পুলিশ কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ গ্রেপ্তার করার চেষ্টা করেনি, ঘটনা তা।
জরুরি অবস্থা ঘোষণার পর আন্ডারগ্রাউন্ডে যারা গেলেন, যারা আগে গ্রেপ্তার হয়েছেন, আন্ডারগ্রাউন্ডে যারা গেলেন তাদের মধ্যে কমরেড ভানুগুস সহ 6 থেকে 7 জন কমরেড তারা গ্রেপ্তার হয়েছেন মূলত নন ট্রাইবেল এলাকায়, বাঙালি অধ্যুষিত এলাকা, এবং এটা মোটামুটি শহর অথবা শহর সংলগ্ন। পরিস্থিতিটা সেদিন এরকম ছিল। এই পরিস্থিতির মধ্যে আন্দোলন সংগ্রাম করা কঠিন, তার মধ্যেও পার্টি একটা উদ্যোগ নেয়। দৈনন্দিন জনজীবনের সমস্যা এবং বিশেষ করে টার্গেট করে আমরা ছাত্রদের, এটা লিফলেট ছাপানোর জন্য প্রেস নাই, কোনো প্রেস সাহস পাচ্ছে না। আমাদের যে প্রেস মানে জনশিক্ষা, তার তো 24 ঘন্টা সেখানে নজরদারির মধ্যে আছে। এবং এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেটা মানে দেখা গেল যে প্রচার করা, পোস্টার লাগানো, তার ভিত্তিতে মানুষের কাছে যাওয়া খুব কঠিন কাজ ছিল। কিন্তু পার্টি তার মধ্যেও জনসংযোগটাকে গুরুত্ব বেশি দেয়, সম্পর্কটা রক্ষা করে, সমস্যাগুলি জানার চেষ্টা করে। কিছু কিছু এলাকায়, যে এলাকায় আন্ডারগ্রাউন্ড কমরেডরা থাকে না, সে এলাকায় পোস্টার লাগাতে বলছে, পার্টির নাম না, গণসংগঠনের নাম না। শত্রুরা বুঝবে এগুলি কাদের পোস্টার, কিন্তু আন্ডারগ্রাউন্ড কমরেড যে এলাকায় সেখানে লাগানো যাবে না, তাহলে অসুবিধা হবে। এটা বাদ দিয়েই করতে হতো। এবং লিফলেটও শেষ পর্যন্ত বেরোয়, কিন্তু ছেপে যে লিফলেট হাতে আসে এটা পাঠ করার মতো না, এই লাইনে লাইনে ভুল, কাজে এটাকে কেটে ছেটে আবার নতুন করে ছেপে দিতে হয়েছে। তারপর নির্ভুল লিফলেট দেওয়া যায় না, কিন্তু তবুও ছাত্রদের মধ্যে দেওয়া হলো। ক্যাপশনটা আমার এখনো মনে আছে, আপনি কি একজন ছাত্র, এই ক্যাপশনে এই লিফলেটে তখন দেওয়া হয়েছে। ছাত্রদের মধ্যেই সেই সময় ছেলে মেয়ে নির্বিশেষে বাছাই করে কমরেডদের নিয়ে আগরতলার বাইরে শিক্ষা শিবিরও সংগঠিত করা হয়েছে ঝুঁকি নিয়ে। আমি বলছি, আজকে উল্লেখ করছি, দিগ্বিজয় ভট্টাচার্যের বাড়িতে সন্ধ্যার সময় পুকুরের পার বাড়ি, সেখানে আমাদের ছাত্রীদের নিয়ে সেখানে শিক্ষা শিবির হচ্ছে। দিগ্বিজয় ভট্টাচার্য বাড়ির সামনে রাস্তা পুকুরের পারে তিনি পাহারা দিচ্ছেন, এই মাথা থেকে সে মাথায় ঘুরছেন। হ্যাঁ, এই অভিজ্ঞতা থেকে কিন্তু বলছি। আপনার কমলপুর মহকুমা, সেই পাহাড়ের উপর মাইলের পর মাইল হেঁটে কম্পিউটার গেছেন, সেখানে গিয়ে ছাত্রদের শিক্ষা শিবির সংগঠিত হচ্ছে। শিকারি বাড়ির কথা বলছি আমি। তো এইভাবে তখন পার্টি বসেছিল না, এবং একটা কৌশল নিয়েছিল বয়স্কদের দিয়ে এলাকা ভিত্তিক জরুরি ইস্যুগুলো, পলিটিক্যাল ডিমান্ড দরকার নেই, ডেমোক্রেটিক ডিমান্ড দরকার নেই, ইকোনমিক ইস্যু নিয়ে সরকারের কাছে যাও, অফিসারদের সঙ্গে কথা বলো, মন্ত্রীদের কাছে যাওয়ার দরকার নেই। অফিসাররা শুনতো কিন্তু গুরুত্ব দিত না। এরকম একটা পরিস্থিতি চলছিল, এবং মানুষ ধীরে ধীরে বুঝতে পারছিলেন যে এভাবে তো চলবে না, জমায়েত করতে হবে এবং একসাথে মিলে চাপ সৃষ্টি করতে হবে, না হলে এই সরকারের মানে বুধোদয় হবে না। এরা যেমনটা চালাচ্ছে এমনটাই তারা চালাবার চেষ্টা করবে, এটা চলতে দেওয়া যায় না। এই পরিস্থিতিতে ভোট ডিক্লেয়ার করল আপনার পার্লামেন্টের ভোট। আপনারা জানেন, যারা খবর রাখেন, 16 মার্চ থেকে 20 মার্চ 1977 ভোট হলো। ইন্দিরা গান্ধীর হিসাবটা অন্যরকম ছিল। ভারতবর্ষের অভ্যন্তরে এই যে ঘটনা, এশিয়ার মুক্তিসূর্যের যে উপাধি তিনি পেয়েছিলেন, এই আক্রমণের পর সারা পৃথিবীতে ভারতবর্ষ এই আভ্যন্তরীণ যে জনবিরোধী ভূমিকা নিচ্ছেন, এটা ব্যাপকভাবে প্রচার হচ্ছে। ইন্দিরা গান্ধীর ইমেজ সেখানে পেছন থেকে টান দিচ্ছে, এবং একটা সময় গিয়ে বুঝতে পারলেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে তার পা রাখার জায়গা সংকুচিত হচ্ছে। তখন সিদ্ধান্ত নিলেন, তাকে যারা পরামর্শদাতা তারা দিলেন যে নেতারা তো সব জেলখানায়, অকস্মাৎ নির্বাচন ঘোষণা করুন, এবং এই অবস্থাতে তারা বেরুলেও এই ভোটে খুব বেশি কিছু করতে পারবে না, আপনি একটা বিশাল সংখ্যা নিয়ে জিতে আবার মানে সরকারে ফিরে আসবেন, প্রধানমন্ত্রী হবেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম সুখ্যাতি যেটাতে টান ধরেছে এর থেকে বেরিয়ে আসতে পারবেন। সম্ভবত ইন্দিরা গান্ধীকে যারাই অ্যাডভাইস করেছেন তিনি মনে করেছেন যে এটার মধ্যে যুক্তিকতা আছে, তার ভিত্তিতে আকস্মিকভাবে ভোটের ঘোষণা দিলেন। এবং সেই জেলখানাতে যারা ছিলেন, জয়প্রকাশ নারায়ণ, মুরারজি দেশাই থেকে আরম্ভ করে যারা অন্যান্য রাজনৈতিক দল যারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারেন, জেলখানাতেই দল তৈরি হলো জনতা পার্টি, এবং কংগ্রেসের বিরুদ্ধে জনতা পার্টির নেতৃত্বে লড়াই হলো,
এবং অবিশ্বাস্যভাবে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে প্রথম কংগ্রেস দল নির্বাচনে পরাস্ত হয় এবং জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা পায়। তখন অনেকেরই ধারণা জয়প্রকাশ নারায়ণই বোধহয় প্রধানমন্ত্রী হবেন। তিনি চাইলেই হতে পারেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, আমি যে লড়াই করেছি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না, রাষ্ট্রপতি হওয়ার জন্য না, গণতন্ত্রের জন্য, মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য, আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, অত্যাচার বন্ধ করার জন্য। আপনারা ঠিকঠাক করুন। তো 20 তারিখ ভোট শেষ হলো, 21শে মার্চ ইমার্জেন্সি উইথড্রন হলো। আমরা কিন্তু ইমার্জেন্সির মধ্যেই আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে এসে পার্টির সিদ্ধান্ত মতে নির্বাচন অংশগ্রহণ করার চেষ্টা করি, যদিও আমাদের ত্রিপুরার ফল ভালো হয়নি, সে আপনারা যারা খবর রাখেন জানেন। সেই জায়গায় আপনার 24শে মার্চ 1977 জনতা পার্টি সরকার তৈরি হয় ভারতবর্ষে, এবং তারা গিয়ে সেখানে কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সংবিধানটাকে যেভাবে উলটপালট করে দিয়েছিল, এটাকে নতুন করে তারা আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন, এবং জরুরি অবস্থার সময়ে যে আক্রমণ, অত্যাচার, বেভিচারগুলি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেখানে করা হয়েছে, এবং সংবিধানটাকে বলা যায় যে মানে কাটাছিঁড়া করে এটাকে প্রায় শেষ করে দেওয়ার মতো, এর বিরুদ্ধে কমিশন তৈরি হয়, এবং সেই কমিশন অল্প সময়ের মধ্যে তাদের এই সমস্ত তথ্যাদি সংগ্রহ করে তাদের রিপোর্ট তারা সাবমিট করেন। এখন প্রশ্নটা হচ্ছে, এই ফল বেরোবার পর মানুষ বিস্মিতভাবে একে আরেকদের মুখের দিকে থেকে বলছে এটা কি করে সম্ভব, ম্যাজিক্যাল, আমরা যখন বেরোতেই পারছি না, এরকম জায়গায় কি করে ইন্দিরা গান্ধী হেরে যান? হারবেন জানলে কি তিনি নির্বাচন দিতেন? কি ব্যাপার? আমি ত্রিপুরার অভিজ্ঞতা বলছি। নৃপেন চক্রবর্তী জেনারেল সিটের ক্যান্ডিডেট, রিজার্ভের দশরথদেব ক্যান্ডিডেট, আমি তার ইলেকশন এজেন্ট ছিলাম, তখনও কিন্তু পুলিশ আমাকে ধরার চেষ্টা করছে। যাই হোক, এখানে ভোটার স্লিপ দেওয়ার লোক নাই। ভোটের আগের দিন রাত 8টা থেকে 11টা পর্যন্ত সাধনা মাসিমা হাতে হারিকেন নিয়ে, বিরজা দাস, এখনো তার নাম আমার মনে আছে, সাধনা মাসিমার নারী সমিতির তার এলাকার যে ছোট্ট টিম, তার মধ্যে অন্যতম সদস্য, তারা বাড়িতে গিয়ে গিয়ে এই ভোটার স্লিপ দিচ্ছেন। কিন্তু যাই হোক, ফল তো ভালো হলো না। নৃপেন চক্রবর্তী হান্না প্রায় মানে তার জামানতই জব্দ হয়ে যাওয়ার মতো। হঠাৎ করে সচিন সিং আসলেন, বাড়ি বাড়ি যেতে আরম্ভ করলেন। তা আগরতলার কয়েকটা জায়গা সেই থেকে শুরু হলো প্রার্থীর বাড়িতে যাওয়া, কি যে সমস্যা তৈরি করে দিয়ে গেল। সেই ভদ্রলোক সেখানে ব্যাপক ভোটের ব্যবধানে জয়যুক্ত হলেন। আমরা তো একটু মন্টন একটু খারাপ, কিন্তু দেশের খবর সংগ্রহ যখন হলো, তাতে যখন দেখলাম ইন্দিরা গান্ধী পরাস্ত হলো, মোটামুটি এটা আমাদের এখানে যে ঘাটা তৈরি হয়েছিল, এটা অনেকটা মলম লাগানোর মতো, এটা অন্য পরিস্থিতি। তাহলে এখান থেকে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, যে মানুষই পরিবর্তন করতে পারে। অত্যাচারীরা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না, স্বৈরাচারী শক্তি দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। মানুষের মধ্যে যে ক্রোধ, ক্ষোভ, ঘৃণা, তা যদি সংগত হয় এবং একটা উপযুক্ত সময় যদি তার প্রতিফলন ঘটবার সুযোগ মানুষের সামনে আসে, মানুষ যদি সেই সুযোগটা কাজে লাগাতে পারে, তাহলে অত্যাচারীদেরকে ক্ষমতাচ্যুত করে ছুঁড়ে ফেলে দিয়ে নূতন শক্তিকে, সেখানে জনস্বার্থবাহী শক্তিকে ক্ষমতায় বসানো যায়। এটা এই 77-এর সাধারণ লোকসভা নির্বাচনের অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু প্রতিপন্ন হয়েছে। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের দেশের যে পরিস্থিতি চলছে, 11 বছর আরএসএস এর নেতৃত্বে এবং নিয়ন্ত্রণে প্রধানত বিজেপি দলের যে সরকার ভারতবর্ষে চলছে, ধীরে ধীরে প্রথম থেকেই তারা গণতন্ত্রকে ধ্বংস করতে শুরু করেছেন, এই কথা বলছি না। ধীরে ধীরে আক্রমণ করতে 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 এমন একটা জায়গায় তারা 11 মাসের ব্যবধানে ভারতবর্ষকে নিয়ে এসছে যে এটা জরুরি অবস্থার সময়ে যে যে ব্যবস্থাগুলি ইন্দিরা গান্ধী গ্রহণ করেছিলেন, এগুলো জরুরি অবস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি সরকার পর্যায়ক্রমে সেই জিনিসগুলি কিন্তু তারা কার্যকরী করার চেষ্টা করছেন। নির্বাচন, ইলেকশন কমিশন বগল দাবা করেছে, আমি ব্যাখ্যা করে সময় নিচ্ছি না, এগুলো আপনারা জানেন। বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি,
এটাকে বগল দাবা করার চেষ্টা করছেন, বহুলাংশে নিয়ন্ত্রণে নিয়ে এসছেন। ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র হাত ধরাধরি করে চলবে, আমাদের সংবিধানের মুখপদ্মের মধ্যে যেটা উল্লেখিত, এটাকে ধ্বংস করে দিচ্ছে। ধর্মের কথা বলে, বর্ণের কথা বলে বিভাজন তৈরি করছে। সংসদীয় যে ব্যবস্থা, পার্লামেন্টের যে সিস্টেম, সংখ্যায় বিরোধীরা আছে কিন্তু অনেকটা অস্তিত্বহীন। শাসক বিজেপি এবং তাদের যারা সঙ্গে আছেন তারা তাদেরকে সেখানে মুখ খুলতেই দিচ্ছে না। আইন পাস করার জন্য, বিল পাস করার জন্য হিসেব করে কতজনকে এই সংসদের বাইরে রাখলে পরে এটা করা যাবে, তাদেরকেই সংসদ থেকে বের করে দিয়ে তারা সে আইন পাস করে নিচ্ছে। এগুলো আপনারা জানেন। এগুলো কিসের লক্ষণ? এটাকেই আমরা আমাদের পার্টি, তার যে 24তম পার্টি কংগ্রেস, তার যে পলিটিক্যাল রেজলিউশন, তা ব্যাখ্যা করতে গিয়ে সেখানে বলা হয়েছে এই যে ট্রেন্ডগুলো, এটাই হচ্ছে নয়া ফেসিবাদী যে ধরনটা। ফেসিবাদের মৌলিক তার যে ভিত্তিটা, তার যে দর্শনটা, তার মধ্যে মৌলিক কোনো পরিবর্তন ঘটেছে মনে করার কারণ নেই। যেখান থেকে ফেসিবাদের উত্থান, তার বিশ্লেষণ করতে গিয়ে ডিমিট্রভ তিনি অনেক আগে বলে গেছেন যে এটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার যে সমস্যার সংকট, তার উচ্চতর পর্যায়ের সাম্রাজ্যবাদ, এরাও যখন সমস্যার সমাধান করতে পারছে না, তখন মানুষকে তার আন্দোলন সংগ্রাম দাবিয়ে রাখার জন্য এবং তাদের মুনাফার পাহাড়কে পর্বতে পরিণত করার জন্য সবচেয়ে ঘৃণ্যতম যে চেহারাটা তারা নেয়, এটি হচ্ছে ফেসিবাদী চেহারা। এবং এটা মনে করবেন না এই ভারতবর্ষের মধ্যে এই ফেসিবাদী চেহারাটা মাথা চারা দিচ্ছে ঘটনা, তা না। পৃথিবীর বিভিন্ন দেশে এটা হচ্ছে। ইউরোপে যেমন হচ্ছে, লাতিন আমেরিকার কোনো কোনো জায়গায় হচ্ছে, অন্যান্য জায়গায় কিছু কিছু জায়গায় এগুলো কিন্তু মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে। সেটা কি? গণতন্ত্রের বাহ্যিক যে ধাঁচাটা, এটাকে রক্ষা করো, কিন্তু প্রকৃত অর্থে যা গণতন্ত্র তাকে সংহার করো। এই পদ্ধতিতে তারা অগ্রসর হচ্ছে। অর্থনৈতিক সংকট বাড়ছে, টাকার দাম কমছে, জিনিসের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, মানুষের আয় উপার্জন নাই, বেকার সমস্যা বাড়ছে, বেসরকারীকরণ হচ্ছে, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত ব্যাপার। কাজেই এরকম একটা জায়গায় দেশি বিদেশি যে বড় বড় পুঁজিপতিরা, তারা শিল্প বাণিজ্য থেকে শুরু করে কৃষির ভেতরে পর্যন্ত ঢুকবার চেষ্টা করছে। সমস্ত জিনিসটাই নয়া ফেসিবাদী ভাবনা নিয়ে একের পর এক যেভাবে পদক্ষেপ নিয়ে বর্তমান যে বিজেপি সরকারটা অগ্রসর হওয়ার চেষ্টা করছে, তারা ভারতবর্ষের মধ্যে একটা অন্য ধরনের পরিমণ্ডল তৈরি করবার চেষ্টা করছে। আমাদের রাজ্যে, যেটা আমার আগে যারা বলেছেন তারা উল্লেখ করার চেষ্টা করেছেন, আপনারা জানেন, আমাদের রাজ্যে ওই ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণার আগের যে কথা বললাম, ভারতবর্ষের জরুরি অবস্থা জারির আগেই ত্রিপুরাতে জরুরি অবস্থার আক্রমণ শুরু হয়ে গেছিল। আজকেও নয়া ফেসিবাদী যে চেহারাটা, তার আগলি ঘৃণ্য যে চেহারাটা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে সারা ভারতবর্ষে বিজেপির নেতৃত্বে, আরএসএস এর নিয়ন্ত্রণে। আমাদের রাজ্য ত্রিপুরাতে ছোট্ট রাজ্য হতে পারে, 40-42 লক্ষ মানুষ হতে পারে, বিজেপি শাসিত রাজ্য, পরীক্ষাগার হিসাবে আমরা অনেক আগে এটা উল্লেখ করার চেষ্টা করেছিলাম যে সারা ভারতবর্ষের বুকে এই ফেসিবাদী কায়দা স্থাপন করার জন্য, গণতন্ত্রকে সংহার করে, ভোটকে প্রহসনে পরিণত করে, একদলীয় স্বৈরশাসন কায়েম করে গোটা ভারতবর্ষের বুকে তারা কি করে তাদের নিজেদের যে মানে স্বার্থ শক্তি, তাকে তারা প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য এটা পরীক্ষাগার হিসেবে তারা ব্যবহার করছে। এবং সেদিক থেকে ত্রিপুরা আক্রান্ত হচ্ছে আমরা অনেক আগে থেকে, গত 7 বছর 7.5 বছর যাবৎ। কাজে এই যে পরিস্থিতিটা আজকে চলছে, এটা তো শুধু আলোচনার জন্য আলোচনা না। আমরা কে নিয়ে আলোচনা করছি? জরুরি অবস্থার বিরুদ্ধে প্রকাশ্যে বৃহত্তর আন্দোলন করা যায়নি। আন্দোলনটা দমন করার জন্য জরুরি অবস্থা। মানুষ ফুটছিল, সুযোগ পেয়েছে, পরাস্ত করেছে। আমাদের এখানে আমরা যেটা চাইছি, সব জায়গায় যে আমরা সমানভাবে সে আন্দোলন করতে পারছি ঘটনা তা না। আমাদের রাজ্য কমিটির মিটিং 2 দিন ধরে হয়েছে, চেষ্টা করছে আমাদের কমরেডরা, কিন্তু প্রত্যাশা মতো সব জায়গায় লোক জমায়েত করা যাচ্ছে। আবার চাইলেই সব জায়গায় আমরা এই প্রোগ্রাম করতে পারছি ঘটনা তা না।
এবং ইদানিং লক্ষ্য করছেন এই কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে নড়াচড়া শুরু হয়েছে, এটাই সহ্য করতে পারছে না। গত 1 মাস 1.5 মাসের মধ্যে একটার পর একটা জায়গায় এই বিজেপি তারা আক্রমণ কেন্দ্রীভূত করছে। আমাদের অনেকের ধারণা হয়েছিল আক্রমণ যখন আস্তে আস্তে কমছে বোধহয় আর তারা আক্রমণ করবে না, তাদের বোধহয় বুধোদয় হয়েছে, আমরা বোধহয় এখন যা চাই তাই বোধহয় আমরা করতে পারবো। কিন্তু আমরা সতর্ক করার চেষ্টা করেছিলাম এটা সাময়িক, লক্ষ্য রাখুন, নজর রাখুন, সুযোগটা কাজে লাগিয়ে আমাদের অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে। এখন দেখা গেল এই যে পূর্বানুমান এটা কিন্তু আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে। আগামী দিনে এটা আরও বাড়তে পারে, কিন্তু বাড়বো বলে কি আমরা হাত গুটিয়ে নেব? তাহলে পরে আমাদের সমস্যার সমাধান কি করে হবে? যে এই জায়গায় দাঁড়িয়ে এটা শাসক দলের শক্তির লক্ষণ না, এটা দুর্বলতা। জনগণের উপর আস্থা হারিয়ে জনগণ যখন সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে একটু একটু মুখ খোলার চেষ্টা করছে, নামে বেনামে পোস্টার দিচ্ছে, এখানে সেখানে দু একটা প্রচারপত্র বিলি করছে, এখানে সেখানে একটা অবস্থান করছে, ডেপুটেশন দিচ্ছে, এতেই তাদের মানে ভুরু কুচকে যাচ্ছে, হৃদকম্প শুরু হয়েছে, বলছে কোনো মতেই এটা সহ্য করা যাবে না। এটা শক্তি না, এটা দুর্বলতা, জনগণের উপর আস্থাহীনতা। এদিক থেকে তারা আক্রমণ করছে। কাজে এরকম একটা জায়গায় আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে প্রত্যাঘাত আনতে পারি, প্রত্যাঘাত মানে আমরা লাঠি সোটা বন্দুক গুলা নিয়ে তো আমরা যাওয়ার কথা বলছি না, মানুষকে সমবেত করো। যতই আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করুক, এটার বিরুদ্ধে গিয়ে আরো বেশি জনগণের সঙ্গেই আমাদের সম্পর্কটা নিবিড় করতে হবে, বুঝাতে হবে। 10 জনকে বুঝালে পরে প্রথম দিকে 2 জন বেরোবে, আস্তে আস্তে 3 হবে, 5 হবে, 7 হবে, 10কে বিরোধ করতে পারলাম না, কোনো জায়গায় প্রত্যাশার চাইতেও বেশি লোক হবে। কিন্তু যত জনগণকে আমরা সমবেত করতে পারবো, তাদের মধ্যে যে ক্ষোভটা, এই ক্ষোভটাকে সংহত করতে পারবো, এই সরকারের বিরুদ্ধে আমরা মানুষের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলে তাকে কুণ্ঠাসা করার যে সংগ্রামটা, এই সংগ্রামটাকে আরো ব্যাপকতর আমরা করতে পারবো। ততই এদেরকে কিন্তু এই অত্যাচারী যে জমানাটা তারা স্থায়ীভাবে চাপিয়ে রাখার দুঃস্বপ্ন দেখছেন, যদিও তারাও বুঝতে পারছেন এটা স্থায়ীভাবে চাপিয়ে রাখা সম্ভব না, ইতিহাস একথা বলে না। কাজে এটাকে কিন্তু পরাস্ত করে আমরা আমাদের লক্ষ্যে কিন্তু এগিয়ে যেতে পারবো। কাজে আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে এটা, যে এই অভিজ্ঞতা এগুলি তৈরি করার কথা না, এগুলি ঘটনা। সেই ঘটনার নির্যাস নিয়ে আজকের পরিস্থিতিতে যা চলছে সারা ভারতবর্ষে এবং ত্রিপুরা, ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বলছি কি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার একক শক্তি বাড়াতে হবে, জনগণের মধ্যে যেতে হবে, কৃষক এবং শ্রমিকদেরকে, তারা হচ্ছে মূল শক্তি, শ্রেণী সংগ্রাম সংগঠিত করতে হবে তাদের মধ্যে। এর মধ্য থেকে আমাদের পার্টির শক্তি বাড়াতে হবে, একক শক্তি বাড়াতে হবে, যুবকদের মধ্যে শক্তি বাড়াতে হবে, মহিলাদের মধ্যে শক্তি বাড়াতে হবে, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, তাদের মধ্যে শক্তি বাড়াতে হবে। শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি না, বামফ্রন্ট, তার মধ্যে ঐক্যটাকে সংহত করতে হবে। এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পাশাপাশি বামফ্রন্টকে ভিত্তি করে আমরা কি করে সারা ভারতবর্ষের মধ্যে আমরা এই বাম ঐক্যটাকে আরো প্রসারিত করে মানুষকে আকৃষ্ট করতে পারি, সেদিকে আমাদের নজর দিতে হবে। এর পাশাপাশি যেটা বলা হচ্ছে বাম গণতান্ত্রিক শক্তি, অর্থাৎ বামপন্থী রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দলগুলোর যে গণতান্ত্রিক সংগঠনগুলো আছে, ছাত্র, যুব, নারী থেকে আরম্ভ করে নানা সংগঠন, এই সবাইকে একসাথে নিয়ে একটা মঞ্চ তৈরি করে, যেটাকে আমরা বলছি বাম গণতান্ত্রিক মঞ্চ। তার একটা বিকল্প কর্মসূচি আছে। আমাদের পার্টি কংগ্রেসের যে রেজলিউশন আমরা পাস করেছি এবারকার, তাতে বাম গণতান্ত্রিক ফ্রন্টের পপুলার কোন ইস্যুগুলিকে সামনে রেখে এই মঞ্চটা তৈরি করার মধ্য দিয়ে আন্দোলন সংগঠিত করব, সেটা এখানে উল্লেখ করা আছে। কাজেই শুধু মঞ্চ তৈরি করলে হবে না, একে ভিত্তি করে লড়াই সংগঠিত করতে হবে। এবং এরপরে যেটা বলা হচ্ছে যে ধর্মনিরপেক্ষ বুর্জোয়া যে রাজনৈতিক দলগুলো আছে, এটা মানে ইন্ডিয়া ব্লক আছে, লোকসভা পর্যন্ত ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে তার কোনো কাজকর্ম নাই, মানুষ প্রশ্ন তুলছেন, আমাদের পার্টির ভেতরে প্রশ্ন উঠছে। আমরা পরিষ্কারভাবে আমাদের পার্টির রেজলিউশনে সেটা বলার চেষ্টা করেছি, পার্লামেন্টের ভেতর সেখানে এই যে ইন্ডিয়া ব্লক, সেই ব্লক ঐক্যবদ্ধভাবে বিজেপিকে কুণ্ঠাসা করার ক্ষেত্রে তার জনবিরোধী নীতির বিরুদ্ধে সেখানে আমরা ভূমিকা নেওয়ার চেষ্টা করব একসাথে মিলে। বাইরে ইন্ডিয়া ব্লক আমরা জনগণের যে ইস্যুগুলো নিয়ে মুভমেন্ট করার চেষ্টা করছি, অর্থনৈতিক দাবি দেওয়ার প্রশ্নে, ইন্ডিয়া ব্লক যদি একসাথে মিলে আমাদের সাথে আন্দোলন করতে চায়, কেন আমরা তাদের সাথে যাব না?
অথবা ইন্ডিয়া ব্লকের কোনো বুর্জোয়া রাজনৈতিক দল ইন্ডিয়া ব্লক আসছে না বলে তারা নিজেরা বসে না থেকে তারা বামপন্থীদের সঙ্গে মিলে বাম গণতান্ত্রিক শক্তির সাথে মিলে তারা আন্দোলন করতে চায়, কেন আমরা সেখানে যাব না? অর্থাৎ একটা ব্যাপক খোলামেলা দৃষ্টিভঙ্গি নিয়ে, তো বদ্ধ দরজা বদ্ধ জানালা না, খোলামেলা দৃষ্টিভঙ্গি নিয়ে নীতিগত অবস্থানে সুদৃঢ় থেকে এই ধারায় আমাদের এই আন্দোলনগুলি তৈরি করার কথা বলা হয়েছে। শুধু নয়া ফেসিবাদী ঝোঁক বাড়ছে ফেসিবাদ কায়েম করার জন্যে, এটা দেখালে তো চলবে না, একে তো প্রতিহত করতে হবে, মোকাবেলা করতে হবে, এটাকে ব্যর্থ করতে হবে। করতে গেলে পরে এই ধারায় কিন্তু আমাদের আন্দোলনটা সেখানে সংগঠিত করতে হবে। এটা পার্টি তার 24তম পার্টি কংগ্রেসের পলিটিক্যাল রেজলিউশনে এটা সুনির্দিষ্টভাবে সেখানে বলেছে। এটাকে ভিত্তি করে আমরা ত্রিপুরাতেও কাজ করার চেষ্টা করছি। যদিও ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একটা সম্পূর্ণ ব্যতিক্রমী একটা অবস্থা, আমাদের লড়াই করতে হচ্ছে। পশ্চিমবাংলা করছে, কিন্তু ত্রিপুরার মতো না, তাদের পরিস্থিতিটা আলাদা, কিন্তু সেখানেও একটা স্বৈরাচারী কায়দায় আক্রমণ সংগঠিত করছে। কাজেই আমরা যে লড়াইটা এখানে লড়ছি, এটা শুধু ত্রিপুরার 42 লক্ষ মানুষের জন্য লড়ছি না, গোটা ভারতবর্ষে এই ফেসিবাদী ভাবনা নিয়ে, এই স্বৈরাচারী শক্তি একদলীয় শাসন কায়েম করার লক্ষ্য নিয়ে, বিরোধীদের স্তব্ধ করে দেওয়ার বাসনা নিয়ে যে ধারায় অগ্রসর হওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে যে লড়াইটা আমরা সারা দেশে সংগঠিত করতে চাইছি, ব্যাপকতর করতে চাইছি, ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে এই লড়াইটা গত 6 বছর 7 বছর যাবত করছি। আগামী দিনে এটাকে আরও ব্যাপকতর করার জন্য যত আঘাতই আসুক তাকে মোকাবেলা করে আমাদের এগিয়ে যাওয়ার জন্য আজকের দিনে শপথ কিন্তু নিতে হবে। তা না হলে এটা একটা আনুষ্ঠানিক ব্যাপার হবে, এটা যেন উদযাপন। আমাদের অনুষ্ঠান কিন্তু উদযাপন না, আমাদের অনুষ্ঠান হচ্ছে অভিজ্ঞতার নিরিখে বর্তমান পরিস্থিতিতে দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে, সামনের দিনের কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে একটা সুদৃঢ় অবস্থান থেকে আমরা বেরিয়ে যাব, মানুষের মধ্যে সেখানে ঝাঁপিয়ে পড়ব, একটা নূতন ধারায় এই আন্দোলনটাকে আমরা গড়ে তোলার চেষ্টা করব। এই দৃষ্টিভঙ্গি নিয়েই আজকে আমাদের এই সভা। কাজেই আমি অনেকক্ষণ সময় নিয়ে কথা বললাম, হ্যাঁ, আপনারা শুনলেন, তার জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি।